ডিয়ার স্টুডেন্ট, আমি বিকাশ বাউরি ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় 1 ফেব্রুয়ারি 2025 তারিখে যে কর্মসংস্থান পেপার বেরিয়েছে, সেই কর্মসংস্থান পেপারের রেলের গ্রুপ ডি পরীক্ষার যে নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে, সেই নমুনা প্রশ্নপত্রে গণিতের যে প্রশ্নগুলো সেইগুলো আজ আমরা করব। এই প্রশ্নগুলো শুধুমাত্র যে রেলের পরীক্ষার জন্য গুরুত্ব এমন না, অন্যান্য যে পরীক্ষাগুলো সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের, তাতে এসএসসি হোক, স্টেট গভর্নমেন্টের যে গ্রুপ ডি প্রাইমারি বা ফরেস্ট গার্ড, ফুড সাব ইন্সপেক্টর, বিভিন্ন পরীক্ষার জন্যেই কিন্তু পিএসসির আরও যে ক্লার্কশিপ পরীক্ষা, সেসব পরীক্ষার যে প্রশ্নপত্র, সেসব প্রশ্নপত্র তো কিন্তু এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে। তো চলো শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করি। প্রথম কোশ্চেন কি বলেছে, 1 নম্বরে, একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার যোগফল 8, অর্থাৎ 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কগুলো যোগফল হচ্ছে 8। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোনগুলো? আমরা জানি 10 থেকে 99 পর্যন্ত। এইগুলো সব হচ্ছে, আগে বুঝিয়ে দিচ্ছি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোনগুলো। 10 থেকে 99, এই যে এগুলো সব হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, দুটো করে অঙ্ক। এই যে 99 এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একক, এটা দশকের ঘরের অঙ্ক। ক্লিয়ার? যদি আমি লিখি 83, 3টা হচ্ছে একটা অঙ্ক, আর 8টা হচ্ছে একটা অঙ্ক। তাহলে 8 আর 3 নিয়ে হয়েছে 83, অর্থাৎ এই 8টা হচ্ছে দশকের ঘরের অঙ্ক, একটা হলো এককের ঘরের অঙ্ক। ক্লিয়ার? তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখার নিয়মটা কি আগে শিখিয়ে দিই। এটা যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখার নিয়ম কি জানি আমরা, কেমন পড়ি এটাকে? 8 10 3 83, মানে কি দশকের ঘরের অঙ্কের সাথে দশকের ঘরের অঙ্ক গুণিত 10 প্লাস এককের ঘরের অঙ্ক। ক্লিয়ার? তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখার নিয়ম হলো দশকের ঘরের অঙ্কের সাথে 10 গুণ প্লাস এককের ঘরের অঙ্ক। ক্লিয়ার? তাহলে এখানে কি বলেছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা যার অঙ্ক দুটোর যোগফল হচ্ছে 8। যেমন এখানে এই 83, এই সংখ্যাটার অঙ্ক দুটোর যোগফল কত? 8 আর 3 11। সেরকম কোনো সংখ্যা আছে যে সংখ্যাটার যোগফল হচ্ছে, অঙ্কগুলো যোগফল 8। সংখ্যাটার সাথে যদি 36 যোগ করা হয় তাহলে সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করবে, অর্থাৎ এককটা দশক হবে, দশকটা একক হবে। কখন? যোগ করার পরে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা। তাহলে সংখ্যাটি কত? এই ধরনের অঙ্ক তোমরা কী করবে? সবসময় অপশান দিকে করবে। তাহলে একের অপশানে কী আছে? এবার অঙ্কটা আমি করছি, একের দাগের অঙ্কটা। একের দাগের অপশানে কী আছে? 71। 71-এর সাথে যদি আমি 36 যোগ করি তাহলে কত হচ্ছে? 71-এর সাথে যদি 36 যোগ করা হয় তাহলে 6 আর 1 7, 7 3 10। যে সংখ্যাটা পাচ্ছি সেটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে এটা নয়। ক্লিয়ার? তারপর কী আছে? 35। 35-এর সাথে যদি আমি 36 যোগ করি, 5 6 11 1 হাতে রইল 1, 3 6 3 3 6 1 7 71। এই সংখ্যাটাও নয়, কারণ যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা, এই সংখ্যাগুলোর মধ্যে কোনো একটা সংখ্যা, যে সংখ্যাটাকে 36 যোগ করার পরে সংখ্যাটার অঙ্ক দুটো পরিবর্তন হয়ে যাবে। যদি আমি 62-র সাথে যদি আমি 35 যোগ করি তাহলে কত হচ্ছে? 5 আর 2 7, 6 আর 3 9, 97। এটা নয়। তারপরে কী আছে? ডি এর অপশানে কী আছে? 26। 26-এর সাথে যদি আমি 35 যোগ করি তাহলে কত হবে? 35 যোগ করলে কত হচ্ছে? 5 26, 26-এর সাথে কত? 36, এগুলো সব 36। তাহলে 6 আর 2 8 হচ্ছে 98। এখানে 36 যোগ 6 6 12 2 হাতে রইল 1, 3 2 5 আর 1 6, 62। তাহলে দেখো ছিল কত? 26, হলো কত? 62। মানে এককটা দশকে এসছে, দশকটা এককে এসছে। তাহলে এটাই হলো অপশান, এটাই হলো উত্তর। কত? 26। 36 যোগ করার পরে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটার অঙ্ক দুটি স্থান পরিবর্তন করছে, মানে এককটা দশকে গেছে, দশকটা এককে গেছে। তাহলে অপশানে কত হবে? 26। ক্লিয়ার? নেক্সট অঙ্ক 2-1টা কী বলেছে? √3 সমান 1.732 যদি হয় তবে বলছে √6 প্লাস √2 ভাজিত, এটাও √6 হবে, √6 মাইনাস √2-র মান কত? ক্লিয়ার? তাহলে কিছুই নেই, প্রথমে আমি এটাকে ভেঙে নেবো। তাহলে √6 প্লাস √2 ভাজিত মানে বাই, এটাকেও √6 মাইনাস √2। তাহলে করণ নিরসন করবো। নিচে যদি a মাইনাস b এর আকারে থাকে তাহলে উভয়কে, মানে উপর নিচকে আমি a প্লাস b এর আকারে গুণ করব। তাহলে উপরটাকেও আমি
রুট সিক্স এটা নিচে যে যে আকার থাকবে, নিচে যদি এ মাইনাস, এটা যদি আমি এ ধরি এটাকে বি, তাহলে এ মাইনাস বি এর আকার আছে, তাহলে উপর উপর নিচকে লব আর হরকে আমি এ প্লাস বি দিয়ে গুণ করব। এই যে রুট সিক্স প্লাস রুট টু, আর নিচে এই যে রুট সিক্স প্লাস রুট টু দিয়ে গুণ করলাম, এটা তো আছে। উভয়কে আমি কিন্তু কী করলাম, এর বিপরীত, অর্থাৎ রুট সিক্স মাইনাস রুট টু আছে, সেটাকে রুট সিক্স প্লাস রুট টু দিয়ে গুণ করলাম উপর নিচকে। তাহলে এটা কি হলো, রুট সিক্স প্লাস রুট টু, রুট সিক্স প্লাস রুট টু মানে একই, তাহলে একই সংখ্যা দুবার গুণফল মানে স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, তাহলে তার সূত্র কী বলে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে রুট টুর হোল স্কোয়ার বাই এটা এ মাইনাস বি আর এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে রুট সিক্সের হোল স্কোয়ার আর রুট টুর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে উপরটা কী হচ্ছে, রুটের স্কোয়ার করলে রুট টু উঠে যায়, তাহলে শুধু 6, এটা কত হবে 2 রুট 12, রুটের ভিতরে ভিতরে গুণ হয়ে যায়, 6 দুগুণে 12, একটা রুট লিখি 12 লিখলাম, এটাও রুট টু এর স্কোয়ার মানে 2 বাই নিচে কত হচ্ছে 6 মাইনাস 2। তাহলে আমি কি লিখতে পারি এটাকে, 6 আর 2 8 প্লাস 2 ইন্টু রুট 12 মানে কি, রুট 12 মানে 2 গুণিত 2 গুণিত 3। ক্লিয়ার? 2 গুণিত 2 গুণিত 3, তাহলে রুটের ভিতরে জোড়া জোড়া গুণে থাকলে একটি করে বার হয়, তাহলে একটা 2 বার হবে, তাহলে একটা 2 বার হলে কি পড়ে থাকবে ভিতরে 3 রুট 3। এখানে 2 একটা আছে, আর এখান থেকে রুট 12 থেকে রুট 12টাকে লিখতে পারে 2 রুট 3। ক্লিয়ার? তাহলে নিচে কত হচ্ছে, 6 থেকে 2 গেলে 4, তাহলে উপরে 8 প্লাস 2 দুগুণে 4 রুট 3 বাই 4 সমান, তাহলে 8 মানে কি 4 দুগুণে 8, তাহলে এর ভিতরে একটা 4 আছে, তাহলে 4 যদি কমন নিয়ে নিই, কারণ এরও 4 আছে একটা গুণে, তাহলে এর 2 পড়ে থাকবে, এর রুট 3 পড়ে থাকবে, আর নিচে 4, তাহলে 4 4 কাটা যাবে, 4 4 যদি কাটা যায় তাহলে কত হচ্ছে 2 প্লাস রুট 3 মান কত 1.732, তাহলে 1.732, তাহলে 2 প্লাস 1.732 দুটো যোগ করলে কত হবে 3.732, 3.732। তাহলে কোন অপশানটা আছে 3.732। ক্লিয়ার? কত অপশানটা আমার ডি, অপশান ডি। 3 নম্বরের অঙ্কে কী বলেছে, যদি রুট 225 সমান 15 হয়, তবে রুট 225 প্লাস রুট 0.0225 প্লাস রুট 0.00 তিনটে 0 225-এর মান কত? ঠিক আছে, তাহলে 225-এর মান কত 15, এটা পেয়ে গেলাম, কারণ রুট 225 সমান 15 পেয়ে গেলাম। ঠিক আছে, এটা কি লিখতে পারি আমি, এটাকে লিখতে পারি 225 বাই দশমিকের জন্য 1, একে আমি ভগ্নাংশে প্রকাশ করছি কারণ দশমিক সংখ্যা আছে, তাহলে ভিতরটাকে, তাহলে দশমিকের জন্য 1, দশমিক পরে জোড়া সংখ্যা তোরা শূন্য 1 2 3 4। ক্লিয়ার? প্লাস এটাও কি করছি 225 বাই দশমিকের জন্য 1, দশমিক পরে 1 2 3 4 5 6, 6টা শূন্য 2 4 5 6। ক্লিয়ার? তাহলে এটা কত হলো 15, 15 থাকলো, 225-এর বর্গমূল কত 15 আমরা জানি, আর রুট মানে কি, রুট মানে বর্গমূল, আর এটা কত আছে 1 2 3 4টে শূন্য, তাহলে 1 10 শত হাজার 10,000, তাহলে কি হবে এর বর্গমূল কত 100, প্লাস এটা কত 25 বাই কত হচ্ছে 1000। ক্লিয়ার? জোড়া জোড়া দুটো দুটো দুটো, তাহলে 1000, 1000-এর বর্গমূল 1 10 শত হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে কত হচ্ছে 1 10 শত হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে 10 লক্ষ, 10 লক্ষ তার বর্গমূল হচ্ছে 1000, কারণ আমরা জানি এটাকে যদি ভাঙি আমি, তাহলে তিনটে আমি দুটো 1000 পাবো, 1000 ইন্টু 1000, তাহলে একটা 1000 বাইরে বেরোবে, তাহলে এটাকে 15 প্লাস এটাকে যদি আমি আবার দশমিকে প্রকাশ করি, তাহলে দুটো শূন্য, তাহলে 2 ঘর আগে দশমিক, তাহলে 5 1 এখানে দশমিক, এটাকে 25 না 15, 225-এর বর্গমূল যেহেতু 15, তাহলে 1 2 3 তিনটে শূন্য, তাহলে 3 ঘর আগে তোমরা জানো শিখেছো এটা, এখানে শূন্য দিয়ে এটা করলাম, দশমিকে প্রকাশ করলাম, তাহলে এবার এই তিনটাকে যদি যোগ করি তাহলে কত হচ্ছে 15 দশমিক, এই যে 15 দশমিক, এটা দশমিক প্রকাশ করে নিচ্ছি, দশমিক 15 দশমিক 015, তাহলে কত হচ্ছে 5 5 আর 6, 1 করতে 1 দশমিক 5 করতে 5 1, মানে 15.165 যোগ করে, কিছুই নেই, এগুলো তো ক্লাস 4-এর অঙ্ক। ঠিক আছে, নেক্সট অঙ্ক কি বলেছে, 9 জন লোক একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিল, আর একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিল, এদের মধ্যে 8 জনকে খাবারের জন্য 30 টাকা করে দিতে হয়েছিল, ও নবম জনকে মানে 9 নম্বর যে লোক ওকে
ওই 9 জনের গড় মানে টোটাল যে 9 জনের গড়ের তুলনায় 20 টাকা বেশি দিতে হয়েছিল, তাদের মোট কত টাকা খরচ হয়েছিল। এটার শর্ট ট্রিক আছে, ট্রিকটা কি? ট্রিকটা হলো মোট কত টাকা খরচ হয়েছিল তার যে শর্ট ট্রিকটা হলো 9 গুণিত কী করব, 8 জনকে কত করে দিয়েছিল, তাহলে 8 গুণিত 30 প্লাস 8 গুণিত 30 প্লাস 20 বাই 8, মানে এটা হলো কি, এটা হলো গড়, 9 জনাকার গড় গুণিত 9। আমি যদি গড়ের সাথে মোট যে সংখ্যাটা কত জনাকার সেটা গুণ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাব, মোটটা পেয়ে যাবো। মানে আমি বলতে চাইছি ধরো 9 জনাকার গড় x টাকা, তাহলে 9 জনের মোট যদি গড় x হয়, তাহলে 9 জনের মোট কত হবে 9x। গড়ের সাথে আমি পদ সংখ্যা গুণ করলেই, আমরা সদস্য সংখ্যা গুণ করলে মোট পেয়ে যাই। তাহলে এইটা হলো কি 9 জনের গড়, তাহলে গড়ের সাথে 9 গুণ করলে 9 জনের মোট পেয়ে যাব। তাহলে কী হবে, যদি ক্যালকুলেশন করি তাহলে 9 গুণিত 3 8 24 240 20 প্লাস 20 বাই 8 সমান কত, 9 গুণিত তাহলে 240 আর 20 মানে 260 বাই 8 সমান কত হবে, তাহলে 9 গুণিত একে যদি আমি কাটাকুটি করি তাহলে 3 8 24 2 0 মানে 20, 8 2 16 4 5 8 40, যদি আমি করি তাহলে 32.5। ক্লিয়ার? এবার এটাকে যদি আমি গুণ করি তাহলে 5 9 45 5 হাতে রইল 4, 8 9 2 18 আর 4 18 4 হচ্ছে 22 2 হাতে রইল 2 3 9 27 28 29 992.5 টাকা। এটা হলো শর্ট ট্রিক। ক্লিয়ার? 8 জনে যদি যতজন লোক দেওয়া থাকবে তাদের যদি একটা গড় দেওয়া থাকে, 8 জনের প্রত্যেকে 30 টাকা করে, মানে 8 জনের গড় দেওয়া আছে, এবং এক্সট্রা যে ব্যক্তিটা 9 নম্বর লোক তার যদি কোনো একটা শর্ত দেওয়া থাকে যে তাদের যে মোট তারা যত গড় তার থেকে সে 20 টাকা বেশি দিয়েছে, তাহলে মোট যদি আমি খরচটা বার করতে চাই তাহলে তার যে ফর্মুলা সেটা হলো এটা। আমি এটাকে যদি লং প্রসেসে করি তাহলে কি হবে, লং প্রসেসে যদি আমি করি তাহলে আমি ধরে নিচ্ছি এটা আমার আসছে কিনা, এটা শর্ট ট্রিক গেল। এবার আমি লং প্রসেসে করি তাহলে ধরে নিচ্ছি যে 9 জনের গড় x টাকা, তাহলে 9 জনের মোট কত হবে 9x টাকা। ক্লিয়ার? 8 জনের মোট কত, 8 জন প্রত্যেকে কত করে দিচ্ছে 30 টাকা করে, তাহলে 8 জন মোট কত দেবে, 8 গুণিত 30 মানে 240 টাকা। ক্লিয়ার? তাহলে 9 জনের গড় x টাকা, 9 জনের মোট হচ্ছে 9x টাকা, তাহলে 8 জনের মোট কত আবার 8 গুণিত 30 মানে 240 টাকা। ক্লিয়ার? আমার নবম ব্যক্তি কতজন দিচ্ছে, নবম ব্যক্তি দিচ্ছে কত টাকা, 9 জনের যা গড় তার থেকে আরও 20 টাকা বেশি, মানে 9 জনের গড় হচ্ছে x টাকা করে, তার থেকে 20 টাকা আরও বেশি, মানে দিচ্ছে x প্লাস 20 টাকা। তাহলে এই 9 জনের মোট সমানে এই 8 জনের আর এই 9 নম্বর ব্যক্তির মোট টাকাটা, 9 জনের মোট টাকা সমানে 8 জনের মোট টাকা প্লাস 9 নম্বর ব্যক্তির টাকা। ক্লিয়ার? তাহলে যদি আমি এটা ক্যালকুলেশন করি তাহলে এক্সটাকে ধারে নিয়ে আসি, তাহলে 8x 240 প্লাস 20 মানে 260, তাহলে x সমান কত হচ্ছে, x সমান হবে 260 বাই 8 মানে কত 32.5। আগে আমি শর্ট ট্রিকে করলাম, এই যে 260 বাই 8 32.5 সেটাই হচ্ছে। তাহলে প্রশ্নে আমার বলেছে কি, প্রশ্নে আমার বলেছে তাহলে তাদের মোট কত টাকা খরচ হয়েছিল। মোট মানে কি 9 জন আছে, তাহলে 9 জনের মোট মানে এই যে 9x, তাহলে মোট কত হচ্ছে, তাহলে 9 গুণিত তাহলে মোট খরচ 9x মানে 9 গুণিত x কত হচ্ছে 32.5, তার মানে কত হচ্ছে 292.5। এই যে 292.5। তোমাদের যে প্রসেসটা ভালো লাগবে সেটাই করবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি বলেছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে, লসাগু হচ্ছে কত 4284 আর গসাগু কত 34। একটি সংখ্যা কি, একটি সংখ্যা হলো 204, তাহলে অপর সংখ্যাটি কত, তাহলে অপর সংখ্যা বা অন্য সংখ্যা, তাহলে অন্য সংখ্যা বার করা ফর্মুলা কি জানি আমরা, লসাগু গুণিত গসাগু,
বাই একটি সংখ্যা। যদি অপর সংখ্যা বার করতে বলে তার যে ফর্মুলা সেটা হলো লসাগু গোসাগু গুণ করে একটি সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু অপর সংখ্যা আমার বেরিয়ে যাবে। তাহলে যদি কাটাকুটি করি তাহলে 34 দিয়ে যদি একে কাটি তাহলে 6, 4 চোখ 24, 4 হাতে রইল 2, 3 চোখ 18 আর 2 20, 6 দিয়ে যদি একে ডাইরেক্ট কাটিতে কত হচ্ছে 6 7 42 আর 7 12 84, সরি 6 কে 6 6 14 84, তাহলে কত হচ্ছে 714 টাকা। 7 14 84, তাহলে 714 টাকা। ফর্মুলাটা হলো লসাগু গুণিত গোসাগু বাই একটি সংখ্যা, তাহলেই কিন্তু অপর সংখ্যা বেরিয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। নেক্সট 6-এর দাগের অঙ্কে কী দেওয়া আছে, শিবার কাছে তার সহপাঠীদের জন্য, মানে তার সাথে যে পড়াশোনা করে তার যে ক্লাসমেট, 24টি চকলেট, 36টি বিস্কুট ও 60টি আইসক্রিম রয়েছে। সে প্রতিটি জিনিস সহপাঠীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চায়। সর্বাধিক কতজন সহপাঠী সেখানে উপস্থিত থাকলে সে কোনো জিনিস সংরক্ষণ না করে, মানে বেড়ে যাবে না, সবগুলো তাদের মধ্যে সমানভাবে ভাগ করে দেবে, সম্পূর্ণভাবে বিতরণ করতে পারবে। কিছুই নেই, কী করবো আমি এগুলোর গোসাগু করে দেবো। কী করব? গোসাগু, মানে 24টি চকলেট ভাগ করব যা তাদের মধ্যে, তার সহপাঠীদের মধ্যে, তারাও কিন্তু 24টি চকলেট সমানভাবে পাবে। যে ভেঙে বা কোনো কিছু একটা বেড়ে গেল এমন না, সবাই সমানভাবে পাবে। 36টি যখন বিস্কুটকে ভাগ করব তখনও তারা প্রত্যেকে সমানভাবে পাবে। আবার 60টি আইসক্রিম যখন ভাগ করব তখন সেগুলো কিন্তু সমানভাবে পাবে। তাহলে এই ধরনের কোনো যদি অঙ্ক থাকে তাহলে কী করে দেবো, এই তিনটে যে বলেছে সংখ্যা, 24টি চকলেট, 36টি বিস্কুট আর 60টি আইসক্রিম, এদের কী করব? গোসাগু। তাহলে গোসাগু করি, 60, 36 আর 24-এর যদি গোসাগু করি তাহলে 12 দিয়ে যাবে সবাইকে, 12 2 24, 3 3 12 36, 5 12 60। তাহলে এই যে সংখ্যাটা দিয়ে সবাইকে ভাগ গেল সেটাই হলো নির্ণয় গোসাগু এবং সেটাই হবে উপস্থিত সহপাঠীর সংখ্যা। ক্লিয়ার? উপস্থিত সহপাঠীর সংখ্যা। তাহলে নির্ণয় গোসাগু সমান 12, আর এই 12টি হলো উপস্থিত সহপাঠীর সংখ্যা। ক্লিয়ার? 12 জন। দেখো তাহলে 12 জন যদি থাকে 24টি চকলেট তাহলে প্রত্যেকে 2টি করে পাবে। আবার 12 জন যদি 36টি বিস্কুট ভাগ করে তাহলে 3টি করে পাবে। আবার 12 জন যদি 60টি আইসক্রিম ভাগ করে তাহলে 5টি করে পাবে। তাহলে কোনো কিছুই কিন্তু এক্সট্রা এক্সট্রা থাকছে না, সবগুলো কিন্তু সমানভাবে কী হয়ে যাচ্ছে, তাদের মধ্যে বিতরণ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে কী করলাম? গোসাগু। নেক্সট অঙ্ক 7-এর দাগে কি বলেছে, দুটি সংখ্যা, মানে যদি আমি দুটি সংখ্যাকে নাম দিই প্রথম আর দ্বিতীয়, তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 30% আর 60% বেশি। তাহলে উভয় সংখ্যার অনুপাত কত? উভয় সংখ্যা মানে প্রথম আর দ্বিতীয় সংখ্যাটা। তাহলে 3 নম্বর সংখ্যা থেকে 30% এবং 60% বেশি। তাহলে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা আর তৃতীয় সংখ্যা। কার থেকে বলেছে? তৃতীয় সংখ্যা থেকে। তাহলে তৃতীয় সংখ্যাটি যদি আমার 100 হয় তাহলে প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি 30% বেশি মানে 130। দ্বিতীয় সংখ্যাটি কত? 60% বেশি মানে 160। ক্লিয়ার? তাহলে বলেছে উভয় সংখ্যার অনুপাত কত, মানে প্রথম আর দ্বিতীয়। তাহলে প্রথম আর দ্বিতীয়র অনুপাত কত হবে? 130 অনুপাত 160 মানে 13:16। এই তো অঙ্ক, খুব সহজ। ক্লিয়ার? 13:16 ডিএডটা। নেক্সট অঙ্ক। নেক্সট 8-এর দাগে অঙ্কে কী বলেছে, এ বি সি এর মধ্যে 86,700 টাকা এমনভাবে ভাগ করা হলো যাতে এ 1 টাকা পেলে বি 90 পয়সা পাবে, আবার বি যদি 1 টাকা পায় তাহলে সি 110 পয়সা পাবে। তাহলে বি তার ভাগে কত টাকা পাবে? এই অঙ্কগুলো আমরা প্রথমে ভগ্নাংশ থেকে অনুপাতের আকারে করে তারপরে তার প্রাপ্য অংশগুলো বার করব। তাহলে এ যদি বলছে প্রথম ভগ্নাংশের আকারে প্রকাশ করে নেব, তাহলে এ আর বি একবার লিখব আর একবার বি আর সি লিখব। তাহলে কি বলছে, সবগুলোকে প্রথম পয়সায় করে নিই, অনুপাতটাকে পয়সার আকারে করি। ক্লিয়ার? পয়সার আকারে করে নিই। তাহলে কি বলছে আমার এখানে, যে এ যদি 1 টাকা পেলে বি 90 পয়সা পাবে। তাহলে এ 1 টাকা যদি পায় তাহলে এ 1 টাকা মানে 100 পয়সা, বি 90 পয়সা পাবে। 90 লিখলাম, তাহলে 100/90। আবার বি আর সি এর মধ্যে কি বলেছে, বি যদি 1 টাকা পায় তাহলে সি 110 পয়সা। 1 টাকা মানে 100 পয়সা, সি কত পাবে? 110 পয়সা। ক্লিয়ার? তাহলে আমার যেহেতু
এই অংশীদারি কারবারটাতে বি তো একজন ব্যক্তি, তাহলে বি এর যে প্রাপ্য টাকাটা সেটা আমি একই করে নেব। তাহলে একই কী করে করবো, তাহলে আগে তো লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তাহলে 100/90 মানে 10/9, আবার 100/110 মানে 10/11। তাহলে বি এর পদটাকে সমান করব। তাহলে এই বি এর পদটা দিয়ে এই পুরো ভগ্নাংশটাকে, আর এই বি এর পদটা দিয়ে এই পুরো ভগ্নাংশটাকে, মানে এই 10টা দিয়ে এই পুরো ভগ্নাংশটাকে গুণ করব, আবার এই 9টা দিয়ে এই পুরো ভগ্নাংশটাকে গুণ করব। তাহলে কত হচ্ছে 100/90, এটা কত হচ্ছে 90/99। তাহলে দেখো বিটা কিন্তু সমান হয়ে গেল। তাহলে আমি এবারে বলতে পারি A/B/C সমান কত হচ্ছে 100/90/99। ক্লিয়ার? 100/90/99। ক্লিয়ার? তাহলে অনুপাতের পদটা কত হলো 100/90/99। এরপর আমার কি বলেছে, প্রাপ্য টাকাটা কত। তাহলে কি বলেছে আমার, বি তার ভাগে কত টাকা পাবে। তাহলে বি এর ভাগটা কত, বি এর ভাগ হচ্ছে মোট যে পরিমাণ টাকা, যে টাকাটা ভাগ করছি 86,700 গুণিত বি এর আনুপাতিক ভাগার। তাহলে বি এর আনুপাতিক ভাগার কী করে লিখবো, বি এর অনুপাতের পদ বাই 3 জনাকার যে অনুপাতের পদ সেটা যোগফল। তাহলে 9 9 18 আর 10 28 কত হচ্ছে 289। তাহলে 90/289, এটা যে বি এর আনুপাতিক ভাগার, বি এর অনুপাতের পদটা বাই 3 জনাকার যে অনুপাতের ভাগার যোগফল সেটা নিচে। ক্লিয়ার? এবার যদি আমি এটাকে কাটাকুটি করি তাহলে কত হবে আমার, 3 দিয়ে কাটা যাবে এটাকে। তাহলে 3 ইন্টু 2 0, 3 দিয়ে গুণ করলে 867, আর 2 0 300, মানে তাহলে কত হচ্ছে 300 ইন্টু 90, মানে 3 নাম 27 আর 3টা 0, মানে কত হচ্ছে 27,000 টাকা। ক্লিয়ার? তাহলে প্রথমে কি করলাম, আমি এটাকে ভগ্নাংশ থেকে অনুপাতের আকারে প্রকাশ করলাম। তারপরে তার যে মোট যে তাদের টাকা, সেই টাকার সাথে যার বার করতে বলেছে বিয়ে, তাহলে বিয়ের আনুপাতিক ভাগারটা গুণ করে দিলাম। বিয়ের আনুপাতিক ভাগার কী করলে, বিয়ের পদটা বাই মোট অনুপাতের পদে যোগফল, সেটা কাটাকুটি করে কত হলো 27,000 টাকা। ক্লিয়ার? নেক্সট অঙ্ক 9 দাগের অঙ্কে কী বলেছে, একটি সংখ্যাকে কত দিয়ে গুণ করলে গুণফল সংখ্যাটির 35% হবে। ঠিক আছে, ধরে নিচ্ছি সংখ্যাটি এক্স, আর যেটা দিয়ে গুণক, মানে গুণক সংখ্যাটা হচ্ছে ওয়াই, যেটা দিয়ে গুণ করছি। ক্লিয়ার? তাহলে কি বলেছে, গুণফলটা মানে এক্স গুণিত ওয়াই, এই গুণফলটা হবে কত, গুণফলটা কত হবে সংখ্যাটির মানে এক্সের 35%, মানে 35/100 হয়ে গেল। তাহলে এক্স এক্সে কাটা যাবে, তাহলে ওয়াই সমান কত 35 কেজি, আর 100 দুজনকে 5 দিয়ে কাটাকুটি যাবে, তাহলে 5 7 35, 5 20 100, মানে 7 20। তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 7 20 দিয়ে। তাহলে একটা সংখ্যা কত দিয়ে গুণ করলে গুণফল সংখ্যাটির 35% হবে, 7 20 দিয়ে গুণ করলে। ক্লিয়ার? 7 20 দিয়ে যদি গুণ করি তাহলে গুণফলটা সংখ্যাটির 35% হবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কী বলেছে 10 দাগের অঙ্কে, একটি কাজ করতে কিউ থেকে পি 50% বেশি সময় নেয়। মানে কিউর থেকে পি 50%, তাহলে কিউ যদি 100 দিনে করে ধরে নিচ্ছি, তাহলে পি কত দিনে করবে, 150 দিনে করবে। ক্লিয়ার? তাহলে এটাকে যদি আমি অনুপাতের আকারে ধরি, 50% কথার অর্থ, তাহলে এটাকে যদি অনুপাতের আকারে করি তাহলে Q/P সমান 100/150। তাহলে যদি আমি লঘিষ্ঠ রূপে পরিণত করি তাহলে 50 দিয়ে 50 2 100, 50 3 150। তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি এবারে যে কিউ যে কাজটা করছে সেটা 2x দিনে, আর পি যে কাজটা করছে সেটা 3x দিনে। তাহলে একসাথে কিউ প্লাস পি একসাথে কাজটা করবে, তার যে শর্ট ফর্ম সেটা হলো 2x × 3x বাই 2x + 3x। এখানে আমি আরেকবার সূত্রটা লিখে দিচ্ছি, শর্ট ট্রিকের যে সূত্র, পি আর কিউ দুজন ব্যক্তি, ই যদি এক্স দিনে করে, ই যদি ওয়াই দিনে করে, তাহলে তারা একসাথে পি প্লাস কিউ, পি যদি এক্স দিনে করে, কিউ যদি ওয়াই দিনে করে, তাহলে পি প্লাস কিউ একসাথে কোনো কাজ করতে যে সময় লাগবে সেটা হলো xy/x + y। এটা হলো শর্ট ট্রিক। দুজন ব্যক্তি পি আর কিউ, পি যদি কোনো একটা কাজ এক্স দিনে করে আর কিউ যদি এককভাবে কাজটা ওয়াই দিনে করে, তাহলে একসাথে করলে তাদের কতদিন সময় লাগবে, xy/x + y। সেটাই করলাম। কিউ যদি 2x দিনে কাজটা করে, পি যদি 3x দিনে কাজটা করে, তাহলে পি প্লাস কিউ একসাথে কাজটা করবে, দুজনের গুণফল বাই দুজনের কাজ যোগফল। এটাই কিন্তু ওরা বলে দিয়েছে 18 দিন। কত? 18 দিন। তাহলে
2x গুণিত 3x বাই 2x প্লাস 3x মানে 5x সমানই হচ্ছে 18। তাহলে একটি x কাটা যাবে, তাহলে কিছু নাই মানে এখানে 1, তাহলে এখানে 3 দুগুণে 6x পড়ে আছে, এখানে 18 গুণিত 5, তাহলে x সমান কত হচ্ছে 18 গুণিত 5 বাই 6, 3 × 18, তাহলে x সমান কত 15 দিন। আমি অনুপাতের কত আকার কী আকারে অনুপাতটা বেরিয়েছে 3:2:3। তাহলে কি বলছে কিউ একা কত দিনে কাজটা, তাহলে কিউর অনুপাতটা পদটা কত 2x, তাহলে কিউ কত দিনে করতে পারবে, কিউ একা কত দিন কাজটা করতে পারবে 2 গুণিত 15 মানে 30 দিনে। ক্লিয়ার, 30 দিনে একা কাজটি করতে পারবে। আমি এটা ধরে নিলাম 50% যে বলেছে বেশি সেই অনুযায়ী আমি ধরে নিলাম, সেখান থেকে আমি অনুপাতে প্রকাশ করলাম যে পি আর কিউর যে কাজ, কোনো একটা কাজ এককভাবে করার যে সময়ের যে অনুপাত সেটা হলো 2:3। তাহলে 2টাকে আমি ধরে নিচ্ছি 2x, 3টাকে 3x, মানে কিউ একা কাজটি 2x দিনে করে আর পি এককভাবে কাজটিকে কত দিনে করে 3x দিনে করে। তাহলে আমাদের শর্ট ট্রিক, তাহলে একসাথে তারা কত দিনে করবে 2x × 3x বাই 2x প্লাস 3x। ওরা আবার, তাহলে আমি এককভাবে 2:3 থেকে যে সময় 2x আর 3x সেখান থেকে তার এককভাবে কাজ করা যে সময় সেটা পেলাম এটা। ওরা আবার এককভাবে একসাথে যে কাজ করার সময় সেটা হচ্ছে 18 বলে দিয়েছে। তাহলে আমার একসাথে ধরে নেওয়া একসাথে যে তাদের কাজ করার সময় বেরোলো সেই সময়ের সাথে ওদের বলে দেবো একসাথে কাজ করার সময়টা সমান করে দেবো। সেখান থেকে আমি এক্স বার করে এক্সের মানটা কিন্তু তাদের যে আলাদা আলাদাভাবে তাদের বসিয়ে দিলাম, তাহলে আলাদা আলাদাভাবে তারা কত দিনে করে সেটা কিন্তু বেরিয়ে গেল 2x, তাহলে 2 গুণিত 15 মানে 30 দিনে। ক্লিয়ার। নেক্সট অঙ্ক কী বলেছে 11 দাগের অঙ্কে 50 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 12 দিনে একটা কাজ শেষ করে। ক্লিয়ার, ঠিক আছে। 50 জন লোক 8 ঘন্টা করে প্রতিদিন যদি কাজ করে তাহলে কোনো একটা কাজ করতে 12 দিন সময় লাগে। ঠিক আছে, ওই একই কাজের দ্বিগুণ, ওই একই কাজের জিনিসটা একই রকম, সেটা কিন্তু দ্বিগুণ কাজ করতে হবে। 60 জন লোক 16 দিনে শেষ করতে প্রতিদিন তাহলে কত ঘন্টা করে তাদেরকে কাজ করতে হবে। এটা একটা শর্ট ট্রিক আছে। M1 D1 T1 W2 সমান M2 D2 T2 W1। M1 D1 T1 এই যে ওয়ানের আকারে যেগুলো আছে সেগুলো যে ওয়ানের আকারে W1 সেগুলো যে প্রাথমিক যে বিষয়গুলো, মানে প্রথমে 50 জন লোক 8 ঘন্টা 12 দিনে কোনো একটা কাজ মানে সম্পূর্ণ অংশ, W1 মানে কাজের পরিমাণ সম্পূর্ণ অংশ। আর W2গুলো যে হচ্ছে দ্বিতীয় যে শর্তটা, তাহলে ওই একই কাজ ধরো এই যে বলেছে দ্বিতীয় কাজটা দ্বিগুণ কাজটা 60 জন লোক, সেটা হচ্ছে এই যে M2। দ্বিতীয় শর্তের ক্ষেত্রে যে M2 16 দিনে মানে D2 কত ঘন্টা করে কাজ করলে মানে T2 বার করতে হবে। ক্লিয়ার, সেটা হলো T2 2 এর আকারে থাকবে। তাহলে প্রথম শর্তে হচ্ছে 1-এর আকারে থাকবে M1 D1 T1 W1, আর দ্বিতীয় শর্তের ক্ষেত্রে থাকবে M2 D2 T2 W2। ক্লিয়ার, এটা কিন্তু মেন শর্তটা হচ্ছে কি আমার সূত্র M1 D1 T1 W1-এর সাথে M2 D2 T2, মানে প্রথম শর্তের সাথে দ্বিতীয় শর্তের যে মেন সমন্বয় সূত্রটা সেটা হলো M1 D1 T1 W2 সমান W2 এই ধার হবে কিন্তু 1-এর সাথে সমানে M2 D2 T2 W1। তাহলে প্রথমে কত আছে এটা 50, D1টা কত 12, T1টা কত 8 ঘন্টা করে কাজ করলে, W2 কত কাজের পরিমাণটা কত এইটা W2। দ্বিতীয় মানে দ্বিগুণ মানে 2 ধরে নিলাম, 2 অংশ ধরে নিলাম। এটা হচ্ছে W1টা হচ্ছে 1 অংশ, T2 এটা বার করতে হবে, এটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। কত আছে 16 দিনে, এটা হচ্ছে 16 দিনে D2, আর মানুষটা কত হচ্ছে 60 জন। বার করবো তাহলে এবারে কী বার করতে বলেছে আমাকে T2, তাহলে T2 বার করতে বলেছে। তাহলে T2 সমান কত হবে, তাহলে বাকিগুলো T2-র সাথে যে পদগুলো আছে সেগুলো এই ধারে সমানের এই সাইডে এগুলো সব গুণে আছে, এই সাইডে এগুলো সব গুণে আছে। তাহলে সমানের এই সাইডে T2 যেহেতু মান বার করতে বলেছে তাহলে T2-র সাথে যেগুলো গুণে আছে সেগুলো সব ভাগে চলে যাবে। তাহলে 50 × 12 × 8 × 2 বাই 60 × 16। তাহলে যদি আমি এইটাকে ক্যালকুলেশন করি তাহলে কত হবে, একটা শূন্য কাটা যাবে, 8 × 2 = 16, 6 × 2 = 12, 6 × 2 = 12। তাহলে কত পড়ে আছে 5 × 2 = 10 ঘন্টা করে। তাহলে দিনে যদি আমি 10 ঘন্টা করে কাজ করি
তাহলে ওই কাজের দ্বিগুণ কাজ করতে 60 জন লোকের 12 দিনে শেষ করতে প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করতে হবে। কত? 10 ঘন্টা করে, এর অপশান। তাহলে সময়, দিন, ঘন্টা এবং কাজের পরিমাণের যে ফর্মুলা সেটা হলো M1 D1 T1 W2 সমান M2 D2 T2 W1। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি বলেছি 12 দাগের অঙ্কে, 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে। তার মানে কি দেওয়া আছে? M1 সমান 4 দেওয়া আছে, M1 D1 সমানও 4 দেওয়া আছে, আর W1 সমানও 4 দেওয়া আছে। 200 জন লোক, তাহলে প্রথম শর্তে এটা আমরা জানি 1-এর যেগুলো M1 D1 W1। তারপর কি বলেছে? তাহলে 200 জন লোক 200 দিনে কতগুলি মাদুর তৈরি করতে পারবে। মানে M2 200 দেওয়া আছে, D2ও 200 দেওয়া আছে, তাহলে W2 কত বলছে, কতগুলো মাদুর তৈরি করতে পারবে। তাহলে ফর্মুলা কি জানি আমরা? M1 D1 W2 সমান M2 D2 W1। তাহলে বসাবো M1 মানে 4, D1 মানে 4, W2 যেটা বার করব W2 বার করব সমান M2 কত? 200, D2 কত? 200, W1 কত? 4। তাহলে M1 D1 W2 সমান M2 D2 W1। তাহলে W2 সমান কত হবে? 200 গুণিত 200 গুণিত 4 বাই 4 গুণিত 4। তাহলে 4 4-এ কাটা যাবে, 4 দিয়ে একে কাটলে তাহলে 4 50-এ 200। তাহলে যদি আমি 50 × 200 কাটা গুণ করি তাহলে কত হচ্ছে? 5 2 × 10 আর 1 2 3 0, 1 2 3 0 মানে কত? 10,000টি। তাহলে 200 জন লোক 200 দিনে কতগুলি মাদুর তৈরি করতে পারবে? 10,000টি মাদুর তৈরি করতে পারবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক 13 দাগের অঙ্কে কী বলেছে? একটি ট্রেন 10 মিনিটে 12 কিমি যায়। একটি টেলিগ্রামের খুঁটি অতিক্রম করতে যদি ট্রেনটির 8 সেকেন্ড সময় লাগে তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে এখানে ক্লিয়ার বলা আছে। আমরা জানি যে ট্রেনটি 10 মিনিটে 12 কিমি যায়, মানে এটা গতিবেগ দেওয়া আছে। সময়ে কোনো একটা দূরত্ব যাচ্ছে, মানে এখান থেকে আমি তার গতিবেগ পেয়ে যাব, তার বেগটা পেয়ে যাব। এরপরে বলেছে যদি একটা টেলিগ্রামের খুঁটি অতিক্রম করে, আমরা জানি ট্রেন যদি কোনো টেলিগ্রামের খুঁটি বা কোনো ব্যক্তি বা কোনো গাছকে অতিক্রম করে তাহলে ওই সময়ে, মানে এই যে 8 সেকেন্ড সময় লাগে, ওই সময়ে সে নিজের দৈর্ঘ্যই অতিক্রম করবে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য আমি পেয়ে যাব। তাহলে প্রথম আমি 10 মিনিটে 12 কিমি যাই, সেখান থেকে ট্রেনটির বেগ বার করবো। তাহলে ট্রেনটির বেগ 10 মিনিটে 12 কিমি, এইখানটা সেকেন্ডে দেওয়া আছে, তাহলে এই পুরোটাকে কিন্তু আমি মিটার পার সেকেন্ডেই করবো। তাহলে 10 মিনিটে 12 কিমি, তাহলে 12 কিমি মানে 12 গুণিত 1000 মিটার, আর 10 মিনিট মানে 10 গুণিত 60 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে যদি আমি এটা কাটাকুটি করি তো 2 0 2 0 2 0 2 0 কাটা গেল, 6 2 12, তাহলে 2 গুণিত 10 মানে 20 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেনটির বেগ কত পেলাম? 20 মিটার পার সেকেন্ড। কিমিটাকে মিটারে করলাম, মিনিটটাকে সেকেন্ডে করলাম, কাটাকুটি করে কত হলো? 20 মিটার পার সেকেন্ড। তাহলে টেলিগ্রামের খুঁটি অতিক্রম করছে 8 সেকেন্ডে, তার মানে সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে আমরা জানি বেগ সমান দূরত্ব বাই সময়। বেগ কত? 20, দূরত্ব মানে ট্রেনটির দৈর্ঘ্য বার করব, সময় কত? 8 সেকেন্ড। তাহলে একে আমি যদি 20/1 করে দিলাম ভগ্নাংশ রাখা, যেহেতু এই সাইডে ভগ্নাংশ লব বাই হরের আকার আছে, তাহলে এই সাইডটাকেও ভগ্নাংশ রাখা করলাম 20/1। তাহলে যদি আড়াআড়ি গুণ করি, ট্রেনের দৈর্ঘ্য ইন্টু 1 মানে ট্রেনের ট্রেনটির দৈর্ঘ্য, আর 8 গুণিত 20 মানে 160। এই দুটো আড়াআড়ি গুণ, এই দুটো গুণ, তাহলে ট্রেনের দৈর্ঘ্যের সাথে 1 গুণ হলে ট্রেনের দৈর্ঘ্য, আর 20 গুণিত 8 গুণ করলে হবে 160 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? 160 মিটার। আমরা জানি দূরত্ব সমান, কারণ আমরা জানি দূরত্ব সমান কি? বেগ ইন্টু সময়। দূরত্ব সমান বেগ ইন্টু সময়, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? 160 মিটার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক 14 কি বলেছে? একজন ব্যক্তি 70 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য হচ্ছে কত? 70 মিটার। ক্লিয়ার? একটি ট্রেন 5.5 সেকেন্ডে প্ল্যাটফর্মটি অতিক্রম করে। তাহলে ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে ওই সময়ে 5.5 সেকেন্ডে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। আমরা জানি কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্ম বা সেতু বা কোনো ব্রিজকে অতিক্রম করা মানে ওই সময়ে সে
ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোর মিলে যে দৈর্ঘ্য সেই দূরত্ব অতিক্রম করে। ক্লিয়ার? কিন্তু ট্রেনটি সেই ব্যক্তিকে 2 সেকেন্ড অতিক্রম করে, মানে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে আবার এই 70 মিটার প্ল্যাটফর্মে যে দৈর্ঘ্য, সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি, সেই ব্যক্তিটাকে অতিক্রম করতে আবার 2 সেকেন্ড সময় লাগে। মানে ব্যক্তিকে অতিক্রম করা মানে জানি আমরা সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? কিছুই নেই। তাহলে আমরা একটাই সূত্র জানি, দূরত্ব বেগ সমান দূরত্ব বাই সময়। তাহলে এটাকে আমি ঐকিক নিয়মের আকারে নিই, তারপরে সেটাকে সমানুপাতের আকারে প্রকাশ করব, সমানুপাতের আকারে অঙ্কটা করব। তাহলে দূরত্ব, এদিকে সময়। তাহলে 70 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে সে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে যদি আমি ধরে নিই ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, ট্রেনটির দৈর্ঘ্য এক্স মিটার, তাহলে এক্স প্লাস 70 মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 5 সেকেন্ড 5.5 সেকেন্ড লাগছে। তাহলে এক্স প্লাস 70 মিটার অতিক্রম করতে 5.5 সেকেন্ড। আর ব্যক্তিটাকে অতিক্রম করা মানে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, সেটা করতে তার 2 সেকেন্ড সময় লাগছে। এবার এটাকে আমি কী করব, ভগ্নাংশ করে বা সমানুপাতের আকারে প্রকাশ করব। সমানুপাত, তাহলে এইটো অনুপাত এইটো সমান এইটো অনুপাত, সমানুপাত এইটো অনুপাত এইটো, বা তুমি এইটো বা এইটো করতে পারো, এইটা বা এইটা, প্রথমের এইটা বাই এটা সমান 5.5/2। দশমিক তুলে দিলে নিচে একটা 0.10 চলে আসবে। এবার এটাকে যদি আমি আড়াআড়ি গুণ করি, এটা কাটাকুটি করে দিই, তাহলে 5 এগারো 55, 5 4, তাহলে কী করবো, আড়াআড়ি গুণ, প্রথমে 5 দিয়ে গুণ করলাম, এই কাটাকুটি করলাম, 5 এগারো 55, 5 4 20। এবার আড়াআড়ি গুণ করি, তাহলে 11x সমান 4x প্লাস 4 × 70। এক্সগুলোকে একদিকে আনছি, তাহলে 11x মাইনাস 4x মানে 7x সমান 4 × 70। তাহলে x সমান কত হচ্ছে, x সমান কত 4 × 70/7। এই 7টা ভাগে চলে এলো, তাহলে 7 10 70 মানে 4 10 কত 40 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য কত 40 মিটার। তাহলে কিছুই নেই, অঙ্কটা কী করলাম, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 70 মিটার, ট্রেনটির দৈর্ঘ্য x মিটার ধরে নিলাম। তাহলে দূরত্বের সময় এই দূরত্ব অতিক্রম করতে, অর্থাৎ প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য, ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এই দূরত্ব অতিক্রম করতে তার 5.5 সেকেন্ড সময় লাগছে, সেটা লিখলাম এধারে। আর x মিটার দূরত্ব অতিক্রম করা মানে ব্যক্তিটিকে অতিক্রম করছে, তাহলে ব্যক্তিকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তাহলে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে তার 2 সেকেন্ড সময় লাগছে। এবার সেটাকে আমি ভগ্নাংশের আকারে করে সমানুপাতের আকারে প্রকাশ করলাম, এইটো বাই এইটো সমান এইটো বাই এইটা। ঠিক আছে, অ্যাকচুয়াল সমানুপাত মানে কি এক্স প্লাস 70 অনুপাত এক্স সমানে 5.5:2। এইটো অনুপাত এইটো সমান অনুপাত এইটা অনুপাত এইটো। তাহলে অনুপাতে থাকলে সেটাকে আমি ভগ্নাংশের আকারে লিখতে পারি এভাবে। তো ডাইরেক্ট আমি লিখে দিলাম এইটো বাই এইটা সমান এইটো বাই এইটা। সেখান থেকে কত বেরোলো, x সমান 40 মিটার। তো ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। নেক্সট অঙ্ক কী বলেছে, একটি নৌকা 15 দাগের অঙ্কে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে শহর পি থেকে শহর কিউতে, তাহলে শহর পি একটা, শহর কিউ স্রোতের প্রতিকূলে, তাহলে প্রতিকূলে যাচ্ছে, স্রোতের প্রতিকূলে যায়, তারপর এটি শহর কিউ থেকে আবার পিতে ফিরে আসে। স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে 35 কিমি/ঘন্টা আর স্রোতের বেগ দেওয়া আছে 5 কিমি/ঘন্টা। তাহলে মোট যাত্রাপথের গড় গতিবেগ কত? তাহলে আগে আমি কী বার করব, স্থির জলে নৌকার দেওয়া আছে আলাদাভাবে, আর স্থির জলটারও কিন্তু আলাদাভাবে স্রোতের যে গতি সেটাও দেওয়া আছে। তার আগে আমি বার করব যে স্রোতের অনুকূলে যখন যাবে তখন তার বেগ কত হবে, আর স্রোতের প্রতিকূলে যখন আসবে ফিরে তখন তার বেগটা কত হবে। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ আমরা কী করে বার করি, নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ করি। তাহলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, তাহলে 35 - 5 মানে 30 কিমি/ঘন্টা। ক্লিয়ার? প্রতিকূলে বেগ। আর অনুকূলে কি হয়, অনুকূলে নৌকার বেগ কত হবে, অনুকূলে নৌকার বেগ কী হবে, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ মানে 40 কিমি/ঘন্টা। ক্লিয়ার? 40 কিমি/ঘন্টা। তাহলে আমার যদি দেওয়া আছে কি, স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে আর স্রোতের গতি দেওয়া আছে, তাহলে সবসময় স্রোতের অনুকূল প্রতিকূলে যদি অঙ্ক দেওয়া থাকে, তাহলে প্রথমে আমার যে দুটো দরকার সেটা হলো নৌকা বা কোনো ব্যক্তি যদি সাঁতার কাটে তার বেগ জানা দরকার, আর স্রোতটার বেগ জানা দরকার। তাহলে এখানে কিন্তু দুটোই দেওয়া আছে। তারপরে যে দুটো বেরোবে সে দুটো হলো, একটা স্রোতের অনুকূলে ব্যক্তি বা নৌকার বেগ,
আর স্রোতের প্রতিকূলে ব্যক্তি বা নৌকার বেগ। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগটা কী হয়? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগটা কী হয়? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। ক্লিয়ার? তাহলে কত হলো? 30 কিমি পার ঘন্টা, 40 কিমি পার ঘন্টা। এরপর তাহলে আমি কিন্তু স্রোতের অনুকূলে নৌকার বেগ পেয়ে গেলাম, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ পেয়ে গেলাম। এরপরে বলেছে তাহলে মোট যাত্রাপথের গড় গতিবেগটা কত? তাহলে মোট যাত্রাপথের গড় গতিবেগ হলো গড় যে বেগ, সে বেগ যে সূত্র একটা ফর্মুলা আছে, সেটা কি? বেগ দুটোর গুণফল সাথে 2, মানে 2 ইন্টু বেগ দুটোর গুণফল বাই বেগ দুটোর যোগফল। ক্লিয়ার? 2 ইন্টু বেগ দুটোর গুণফল বাই বেগ দুটোর যোগফল। মানে আমি লিখে দিচ্ছি, কোনো একটা যাত্রাপথ যদি যাওয়ার সময় সে x কিমি পার ঘন্টা বেগে যায়, আবার ফিরে আসার সময় যদি y কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে, তবে তার যাত্রাপথে গড় বেগ তার যে ফর্মুলা সেটা কি? 2xy বাই x প্লাস ওয়াই। ক্লিয়ার? x কিমি পার ঘন্টা বেগে যদি যায় আর y কিমি পার ঘন্টা বেগে যদি ফিরে আসে একই দূরত্ব, তাহলে তার গড় বেগের যে ফর্মুলা সেটা হলো 2xy বাই x প্লাস ওয়াই। সেইরূপ এখানেও আমি কিন্তু সেইটাই আমি ফলো করলাম, 2xy মানে 2 ইন্টু বেগ দুটোর গুণফল বাই বেগ দুটোর যোগফল। প্রতিকূলে আর অনুকূলে যে বেগ নৌকার, সেই দুটোর উপরে গুণফল বাই বেগ দুটোর যোগফল। ক্লিয়ার? 2 ইন্টু বেগ দুটোর গুণফল বাই বেগ দুটোর যোগফল। ক্লিয়ার? তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে 30 ইন্টু 40 ইন্টু 2 বাই 70, একটা শূন্য কাটা যাবে। তাহলে কত হচ্ছে? 3 দুগুণে 6, 4 ছক 24, মানে 240 বাই 7। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে 3 7 21, 3 30, 4 7 28, 0.2, 7 দুগুণে 14, 8, মানে তোমরা দেখবে 34.28 কিমি পার ঘন্টা। তাহলে গড় গতিবেগের যে ফর্মুলা সেটা হলো 2xy বাই x প্লাস ওয়াই। ক্যালকুলেশন করে কত বেরোলো? 34.28 কিমি পার ঘন্টা, 34.28 কিমি পার ঘন্টা বিয়েরটা। ক্লিয়ার? তাহলে যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক